দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জনপ্রিয় হিল স্টেশন। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,১০০ ফুট উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এখানে সবসময় মেঘের আনাগোনা দেখা যায়। আর আকাশ পরিষ্কার থাকলে দেখা পেয়ে যেতে পারেন কাঞ্চনজঙ্ঘা, যা পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ পর্বতশৃঙ্গ। দার্জিলিং এর শীতল আবহাওয়া, চা বাগান এবং বিভিন্ন পর্যটন আকর্ষণ যেমন টয় ট্রেন, প্যাগোডা এবং নেপাল, ভুটান ও সিকিমের সীমান্তবর্তী দৃশ্যের জন্য বিশেষভাবে পরিচিত। ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই হিল স্টেশনটি। তাই তো প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার পর্যটকরা শুধু দার্জিলিং দেখতে ছুটে আসেন ভারত। সঠিক প্ল্যান ও গাইডলাইন থাকলে আপনিও এবছর ঘুরে আসতে পারেন দার্জিলিং এবং সাক্ষী হতে পারেন দার্জিলিংয়ের মন কাড়া সৌন্দর্যের। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে 1 বা 2 দিনের প্ল্যানে খুব কম খরচে আপনারা ঘুরে আসতে পারেন দার্জিলিং। প্রথমত দেখে নেওয়া যাক কিভাবে পৌঁছানো যায় দার্জিলিং। ফ্লাইটে, ট্রেনে কিংবা নিজের পার্সোনাল ভেহিকেলে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। ফ্লাইটে আসলে আপনাকে সর্বপ্রথম বাগডোগরা এয়ারপোর্টে আসতে হবে, যা এনজিপি স্টেশন থেকে প্রায় 19 কিলোমিটার। আর ট্রেনে আসলে ইন্ডিয়ার অন্য যে কোনো স্থান থেকে শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি পৌঁছতে হবে সর্বপ্রথম। যেহেতু বেশিরভাগ মানুষ কলকাতা থেকে যাত্রা শুরু করে, তাই কলকাতা থেকে ট্রেনের ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দার্জিলিং যাওয়ার জন্য কলকাতার মেইন দুটি স্টেশন শিয়ালদা ও হাওড়া থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা, পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, তিস্তা তোরসা এই ট্রেনগুলো পেয়ে যাবেন। আর হাওড়া থেকে পাবেন বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস এই ট্রেনগুলি। এই ট্রেনগুলো আপনাকে সরাসরি পৌঁছে দিবে জলপাইগুড়ি। তাছাড়া শিয়ালদা থেকে শিলিগুড়ি ডিরেক্ট যাওয়ার জন্য রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এবার এনজিপি বা শিলিগুড়ি পৌঁছে রেলওয়ে স্টেশন থেকে বেরোলে পেয়ে যাবেন অনেক ট্যাক্সি, যেগুলো দার্জিলিং বা সিকিম যাবে। এর মধ্যে থেকে চাইলে আপনি শেয়ারিং ট্যাক্সিতে যেতে পারেন কিংবা রিজার্ভ ট্যাক্সিতে যেতে পারেন। ট্যাক্সি রিজার্ভেশনের ভাড়া হতে পারে ২৮০০ থেকে ৪,০০০ রুপির মধ্যে। আপনারা যদি সরাসরি শিলিগুড়ি থেকে শেয়ারিং ট্যাক্সিতে দার্জিলিং যেতে চান, তবে সেক্ষেত্রে ভাড়া পড়বে ২৫০ রুপি পার। আর যদি এনজিপি থেকে শেয়ারিং অটোতে যান, তবে সেক্ষেত্রে ৩০০ রুপি পার হেড ভাড়া পড়বে। আর এই রেটটা সরকারের নির্ধারণ করা রেট, সুতরাং কেউ বেশি ভাড়া চাইলেও দরদাম করে নিন। তাছাড়া লোকাল ভেহিকেলে করে পার হেড ৩০ রুপি দিয়ে এনজিপি থেকে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি। এবার তেনজিং নরকে বাস স্ট্যান্ড থেকে এসটিসি বাসে ১০৫ রুপি দিয়ে পৌঁছে যেতে পারেন দার্জিলিং, অথবা শেয়ার ট্যাক্সিতে পার হেড ২৫০ রুপিতে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জন্য যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই আপনারা দূরে বড় বড় পাহাড় দেখতে পাবেন। আমাদের যাত্রার মধ্যে এখানে ব্রেক দেওয়া হয়েছে, আমরা কোনো স্ন্যাক্স বা খাবার খাইতে পারি। সো ইয়া, অ্যান্ড আশপাশের পরিবেশটা অনেক সুন্দর। এই রাস্তাটা ধরে উপরে পাহাড়ের দিকে আমরা ধীরে ধীরে উঠতে থাকবো। পাহাড়ে আসবো আর ম্যাগি আর মোমো খাবো না, তা কি করে হয়। যাত্রা বিরতিতে আমরা যেখানে থামলাম সেখান থেকে ১১০ রুপি দিয়ে একটা ম্যাগি আর একটা মোমো খেয়ে নিলাম। আমরা ১টার দিকে রওনা করি এবং প্রায় ৪টে নাগাদ পৌঁছে যাই দার্জিলিং। দার্জিলিংয়ে থাকার জন্য প্রচুর হোটেল এবং হোমস্টে পাওয়া যায়। আমরা থাকার জন্য হোমস্টে চুজ করেছি। আর আমাদের হোমস্টেটি ফুডিং এবং লজিং, অর্থাৎ থাকার সঙ্গে খাবারও ইনক্লুডিং রয়েছে। কাঠের তৈরি ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন গুছালো রুম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে জানলা থেকে খুব অ্যামেজিং ভিউ পাওয়া যায়। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
সন্ধ্যাবেলা আমাদের হোমস্টে থেকে চায়ের ব্যবস্থা করা হলো। আর আপনি যেই সিজনেই দার্জিলিং আসুন না কেন, শীতের পোশাক আনতে ভুলবেন না। প্রায় রাত 9টায় আমাদের ডিনার চলে আসলো, আর আমাদের থাকার সাথে 4 বেলার খাওয়াও ইনক্লুডিং রয়েছে। থাকা খাওয়া মিলিয়ে আমরা এই হোমস্টেটি খুবই কম দামের মধ্যে পেয়েছি। হোটেলের খরচের বিস্তারিত থাকছে এই ভিডিওর মধ্যে, সুতরাং ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। রাতের খাবারে আমাদের সার্ভ করা হলো ভাত, রুটি, চিকেন কষা, ফিশ স্যালাড, ঢেঁড়স ভাজি, ডাল এবং ভেজিটেবল স্যালাড। How is the food? Too good. Too good? You can't even focus on your camera. খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। এরকম মাঝারি সাইজের 3 পিস চিকেন দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আমার দর্শক বন্ধুদের বলে রাখি, সেদিন রাত 12টায় হোমস্টে থেকে আমার জন্মদিনের সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়। ডেকোরেশনে তারা অনেক হেল্প করে, আর জন্মদিন উদযাপনের জন্য তারা কোনো এক্সট্রা চার্জ করেনি আমাদের। সুতরাং আপনি চাইলে আপনার স্পেশাল ডেতে এখানে সেলিব্রেট করতে পারেন। এই হোমস্টের ওনার ও তার ফ্যামিলি মেম্বাররা খুব আন্তরিক মানুষ। এই হোমস্টেটা হাইলি রেকমেন্ড করব তোমাদের। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমার জয় রাইড করার প্ল্যান আছে, তো জয় রাইডের টিকিট কালেক্ট করার জন্য আমরা ট্রাই করছি। অ্যান্ড এখানে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, সিম্পল ব্রেকফাস্ট। অ্যান্ড এখান থেকে বসে ভিউটা অনেক বেশি সুন্দর, যদিও চারপাশটা ফগি ফগি হয়ে আছে, বাট স্টিল ইটস ভেরি বিউটিফুল। লাইফে তো অনেক আলুর দম খেয়েছি, বাট এই আলুর দমটা কিভাবে কুক করা হয়েছে আই ডোন্ট নো, অনেক বেশি ইয়াম্মি। এটা আমার বার্থডে পেস্ট্রি আমাকে সার্ভ করা হয়েছে। আজকে আমার বার্থডে, অ্যান্ড কাল রাতে কেক কাটা হয়েছিল, সো ওই কেকটাই এখানে ব্রেকফাস্টের সাথে আমাকে সার্ভ করা হয়েছে। ব্রেকফাস্ট শেষে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। যদিও সেদিন ঠান্ডার কারণে ড্রেস চেঞ্জ করতে হয়েছিল আমার। আমরা একটা গাড়ি হায়ার করি সাইট সিইংয়ের জন্য, যা আমাদের সন্ধ্যা অবধি দার্জিলিংয়ের বিভিন্ন স্পটে ঘোরাবে, আর এর ভাড়া পড়েছিল 3000 রুপি। বাজেট ট্রাভেলাররা দার্জিলিংয়ের লোকাল গাড়িতে করে স্পটগুলো ঘুরে দেখতে পারেন। লোকাল গাড়ি পেয়ে যাবেন দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে। আপনারা যদি লেবংয়ের গাড়িতে চড়েন তাহলে ওই দিকের স্পটগুলো যেমন হ্যাপি ভ্যালি টি স্টেট, রোপওয়ে, তেনজিং রক, সেন্ট জোসেফ স্কুল এবং হিমালয়ান জু দেখতে পারেন। লেবংয়ের লোকাল গাড়ির ভাড়া মাত্র 30 টাকা পার হেড। আজকের আমাদের প্রথম স্পট রক গার্ডেন। এন্ট্রি টিকিটের মূল্য 10 রুপি ইন্ডিয়ানদের জন্য, 50 রুপি ফরেনারদের জন্য। রক গার্ডেনের মূল সৌন্দর্য এর ঝর্ণা, যা পাহাড়ের অনেক উপর থেকে নিচ পর্যন্ত প্রবাহিত হয়ে আসে। ঝর্ণার শুরুটা দেখতে ট্রেক করে পাহাড়ের অনেকটা উপরে যেতে হয়। এটা দেখতে যতটা সুন্দর ততটাই কষ্টকর উঠতে। আমি তো উঠছি আর উঠছি, শেষই হচ্ছে না। আর অলরেডি এখান থেকে অনেক সুন্দর সিনারি দেখা যাচ্ছে, বাট স্টিল অনেক উপরে উঠতে হবে একদম ফাইনাল সিনটা দেখার জন্য। নিচে ওইখান থেকে আসছিলাম, এখন উপরে ওখানে যেতে হবে। যাই বলি না কেন, এই পাহাড়ি রাস্তাটা অনেক সুন্দর, আর ঝর্ণার শোঁ শোঁ শব্দটা আরো বেশি ভালো লাগছে। ফাইনালি অনেক হাইকিংয়ের পর পৌঁছে গেলাম সবার উপরের ঝর্ণাটাতে। উপরে উঠতে আর নিচে নামতে সময় এমন অনেক সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পাওয়া যায়। এই পর্যায়ে ক্ষুধার্ত হয়ে আমি বাইরে একটা দোকান থেকে ম্যাগি কিনে খেলাম। পাহাড়ে আসলে ম্যাগি আর মোমোই সম্বল। এবার আমি আসলাম অরেঞ্জ ভ্যালি টি স্টেট। দার্জিলিং কেন এর চা আর চা বাগানের জন্য এত বিখ্যাত তা এখানে না আসলে বুঝতেই পারতাম না। যত দূরে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, দেখেও শান্তি, মনেও শান্তি।
এবার আমরা লেবং রোডের স্পটগুলো কভার করব। প্রথমে আমরা যাচ্ছি হিমালয়ান জুতে। 10 মিনিট পায়ে হাঁটা খাড়া রাস্তা পাড়ি দিয়ে এখানে পৌঁছতে হয়। এর এন্ট্রি টিকিট ইন্ডিয়ান এবং সার্ক কান্ট্রিগুলোর জন্য 110 রুপি। এখানে আসলে জু দেখার পাশাপাশি হিমালয়ান ট্রেনিং ইনস্টিটিউট, হিমালয়ান মিউজিয়াম এবং বেঙ্গল ন্যাশনাল মিউজিয়াম দেখতে পারবেন। আপনি এই মাউন্টেন ক্লাইম্বিং অ্যাক্টিভিটিস এবং এক্সপিরিয়েন্সটি চাইলে ট্রাই করতে পারেন। এটি হিমালয়ান মিউজিয়াম, যার ঠিক সামনে রয়েছে তেনজিং নোরগের ভাস্কর্য, যিনি 1953 সালে সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট পর্বত জয় করেন। মিউজিয়ামের ঠিক সামনে সোভিনিয়ার শপ এবং রেস্টুরেন্ট রয়েছে। অর্ডার করে দিলাম 1 প্লেট মোমো আর চাউমিন। এবার HMI মিউজিয়ামটা ঘুরে দেখব। এখানে হিমালয়ান রেঞ্জ এবং এর আশেপাশের মাউন্টেন রেঞ্জগুলোর ইনফরমেশন রয়েছে। কিভাবে পর্বত আরোহণ করা হয় সেই সম্পর্কে নলেজ দেওয়া হয় এখানে, এবং তেনজিং নরগে কিভাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন তার কাহিনী ও ব্যবহৃত জিনিস রয়েছে এখানে। মাউন্টেন ক্লাইম্বিং ইনফরমেশন ছাড়াও এখানে আছে কালচার, হিস্ট্রি এবং ধর্মের আদিকথা। সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বেঙ্গল মিউজিয়ামের সামনে। মিউজিয়ামের বাইরে এখানে খুব সুন্দর ক্যাকটাসের অনেক প্রজাতি দেখতে পারবে, এবং মিউজিয়ামের পিছনে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পাবে। নেক্সট আমরা আরেকটা টি গার্ডেনে আসলাম। এটা হ্যাপি ভ্যালি টি এস্টেট। টি গার্ডেনের বাহিরে খোলা চা পাতা বিক্রি হচ্ছিল খুব কম দামে। তারপর আমরা আসলাম তেনজিং রক। এই জায়গাটা বিখ্যাত কারণ তেনজিং নরগে মাউন্ট এভারেস্ট পাড়ি দেওয়ার আগে এইখানে পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছিল। এখানে রক ক্লাইম্বিং করা যায় 100 রুপির বিনিময়ে। রক ক্লাইম্বিং পয়েন্টের পাশেই রয়েছে ছোটখাটো একটি মার্কেট। এখানে ছোট ছোট সোভিনিয়র এবং চা পাতা পাওয়া যায়। এখানে এই ম্যাগনেটিক পিসগুলো পাওয়া যাচ্ছিল মাত্র 50 রুপিতে। আজকের দিনের ঘোরাঘুরি শেষে আমরা এসে পৌঁছালাম মল মার্কেট। এই মার্কেটে সোভিনিয়র ছাড়াও পাওয়া যাচ্ছে শীতের পোশাক। প্রাইস রেঞ্জ মোটামুটি বেশি বলা যায়, তবে আমি এর চেয়েও বাজেটে শপিং করার জন্য আপনাদের একটা মার্কেটে নিয়ে যাব। এবার মল মার্কেট থেকে বেরিয়ে মল চৌরাস্তায় আসলাম, যেখানে সবাই বিকালের সময়টা কাটায়। এই জায়গাটা কিন্তু সন্ধ্যাবেলাও বেশ জমজমাট থাকে। এখানে চৌরাস্তার প্রাণকেন্দ্রে রয়েছে বিখ্যাত কবি ভানুভক্ত আচার্যের ভাস্কর্য, যিনি সর্বপ্রথম রামায়ণকে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। এবার আমরা শপিং এর জন্য চলে আসলাম দার্জিলিং এর সবচেয়ে চিপেস্ট মার্কেট চকবাজার মার্কেটে। দার্জিলিং এর অন্যান্য মার্কেটের তুলনায় এখানে সস্তায় কেনাকাটা করা যায়। এখানে আসতে হলে কেভেন্টার্সের ঠিক উল্টা দিকে যে পদ্মা রেস্টুরেন্টটি রয়েছে তার সামনে থেকে নিচের দিকে ঢালু রাস্তাটায় নেমে যেতে হবে। সেখান থেকে মার্কেটটা শুরু।
নিজেদের জন্য কিছু শপিং শেষে আমরা আসলাম দার্জিলিংয়ের স্ট্রিট ফুড ট্রাই করতে। খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই স্ট্রিট ফুডগুলো এখানে পাওয়া যায়। এরকম এক প্লেট চিকেন উইংস ফ্রাইয়ের দাম মাত্র 50 রুপি, আর টেস্টও খুব ভালো। এবার দার্জিলিং মোমো ট্রাই করার পালা। দার্জিলিং মোমোর জনপ্রিয়তা সম্পর্কে জানে না এমন লোক কমই আছে। ধোয়া ওঠা গরম মোমোতে কামড় বসাতেই বুঝতে পারলাম কেন এটা এত জনপ্রিয়। আমার লাইফে খাওয়া বেস্ট মোমো এটা। এদিকে ঘুম স্টেশনের দিকে লোকাল গাড়িতে চড়ে আমরা মল রোড থেকে হোমস্টেতে চলে আসলাম, আর আমাদের জন্য রাতের খাবারটা পরিবেশন করা হলো। খাবারে আছে ভাত, রুটি, ডাল, ডিমের কারি, কলিজা গিলার কারি, মূলা আর আলুর সবজি, 2টা ভিন্ন স্বাদের আচার এবং পাঁপড়। খাবার স্বাদের কথা নতুন করে কি বলবো, পাহাড়ের খাবার তো সবসময় সত্যি অতুলনীয় হয়। वेलकम टू डे 3 इन दार्जिलिंग। तो हम लोग अभी तथागत होम स्टे पर है और मैं चाहता हूँ कि यहाँ का जो ओनर है आप उनसे सुने यहाँ पहुँचने का क्या ज़रिया है, खाने पीने के बारे में और बाकी और भी जो रिलेटेड चीज़ें है। तो आंटी आप ये बताइए आपके यहाँ पहुँचने के लिए सिलीगुड़ी से क्या ऑप्शन है, कैसे आ सकते हैं कोई भी अगर यहाँ पहुँचना चाहता है तो? शेयरिंग कार भी मिलेगा। हाँ। और रिजर्व करने से भी होगा। हाँ, वैसे ही आना होगा यहाँ पर। और आंटी दार्जिलिंग पहुँच के यहाँ जो आपका जो लोकेशन है होम स्टे का, उस जगह का नाम क्या है? बख्शी झोरा। और ये घूम स्टेशन के पास है, बिल्कुल भी घूम स्टेशन से ज़्यादा दूर नहीं। के आसपास ही। हाँ, बताशे लूप के आसपास में ही है। और बहुत होमली यहाँ पे फील मिलेगा सबको, बहुत एकदम घर जैसा। आंटी ये बताइए आपके यहाँ पे खाने पीने का जो अरेंजमेंट है वो आप जैसे कि लॉजिंग का चार्जेस वगैरह उसके साथ में होगा या फिर अलग से होता है? खाने का आप पर हेड के हिसाब से भी रह सकते हैं। हाँ। लेकिन अलग से खाना ऑर्डर करके खाना है तो ये दीदी लोग बता देंगे। ओके। तो बाकी दीदी खाने पीने का जैसे कोई नॉन वेजिटेरियन आता है, तो जैसे कोई अगर वेज नॉन वेज वाला आ गया, नॉन वेजिटेरियन कोई आया तो उसके लिए क्या ऑप्शन है आपके पास? आप लोग अरेंज कर देते हो? नॉन वेज आए तो उसके लिए हम वेज। हाँ। नॉन वेज उसके लिए चिकन वगैरह होगा। हाँ। चिकन। हाँ। जो भी वो ऑर्डर करेंगे उसके हिसाब से हम बना देंगे। ओके, बहुत बढ़िया। और आंटी आप ये बताइए आप यहाँ का प्राइसिंग के बारे में कुछ बता दीजिए, रहने का जो प्राइसिंग है। यहाँ तो अब सीजन में अलग रेट रहेगा, सीजन में अलग रेट रहेगा। ओके। फिर भी एक मोटा एक बता दीजिए कि जैसे कि कोई अगर ऑफ सीजन में आ रहा है उनके लिए उनको कितना चार्ज लग सकता है? अब सीजन में तो मेरा ऊपर वाला बड़ा है, एक 4 बेड वाला है, उसका तो 4000 ही है। और नीचे वाला 2000, 1500 ऐसा है। अब सीजन में 2500 बढ़ेगा। ओके, तो ये मतलब फूडिंग के साथ आप बता रहे हो, मतलब खाने पीने के साथ बता रहे हो 2500 का जो है? नहीं, अच्छा, फूडिंग वो तो पर हेड के हिसाब से 1300 पर हेड के हिसाब से। ओके, ठीक है आंटी। तो थैंक यू सो मच आंटी, यहाँ पे बहुत अच्छा लगा हम लोग को रुक के। और आप लोग पीछे का व्यू भी देख सकते हो, बहुत काफ़ी मस्त आता है। अभी तो फॉगी है बहुत ज़्यादा, तो आप लोग मोस्ट वेलकम हो, यहाँ पे आ सकते हो रहने के लिए। আমাদের প্যাকেজটার সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে আমরা পার হেড 1300 টাকা দিয়েছি একদিনের জন্য, অর্থাৎ দুইজনের জন্য 2600 টাকায় থাকা এবং 4 বেলার খাওয়া সহ। যদি বাইরে খেতে যেতাম সেক্ষেত্রে এক একজনের পার ডে 800 থেকে 1000 রুপি খরচ হতো। সেক্ষেত্রে দুইজনের থাকা খাওয়া সহ 2600 টাকা বেশ রিজনেবল প্রাইস। তাছাড়া আপনারা দেখতে পেয়েছেন খাবারের আইটেমের কোনো কমতি ছিল না, আর স্বাদও ছিল অতুলনীয়। এই হোমস্টেটি আপনাদের হাইলি রিকমেন্ড করব। ওদের কন্ট্যাক্ট নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। ওদের রুমগুলো কাঠের তৈরি, বেশ বড়সড়, আর এক একটা রুমে বড় বড় 2টা খাট থাকে, তো আপনারা চাইলে ইজিলি 4 জন থাকতে পারবেন।
বেডের পাশাপাশি প্রত্যেকটা রুমে পেয়ে যাচ্ছেন কাপড় রাখার কাপবোর্ড, টি টেবিল, রেডি হওয়ার জন্য মিরর, আর রুমের সামনের বারান্দা থেকে তো ভিউ আছেই, যদিও এখন সব কুয়াশার চাদরে ঢাকা। আকাশ পরিষ্কার থাকলে এখানটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। ওদের রুম এবং ওয়াশরুমগুলো ওরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আর এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। প্রথমবার দার্জিলিং এসে তাথাগাতা হোমস্টের আতিথেয়তায় আমি অভিভূত। পাহাড়ের টানে আবার কখনো আসবো দার্জিলিং। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।